দেখুন, যেহেতু আমার পরের বক্তা সিপিএম নেতা কলতান দাশগুপ্ত, আমার প্রশ্ন একটাই থাকবে, কে ঠিক বলছেন, সুজন চক্রবর্তী না মানিক সরকার? একদিকে সুজন চক্রবর্তী বলছেন যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করছেন, আর পাশাপাশি মানিক সরকার বলছেন কোট অ্যান্ড কোট শ্রীমতী ব্যানার্জি দেরি করে হলেও কার্যকরী উদ্যোগ নিয়েছেন, ভালো করেছেন, তাকে আমি খাটো করে দেখতে পাচ্ছি না। মানে সেন্ট্রাল কমিটির সদস্য ঠিক বলছেন নাকি প্রাক্তন পলিট ব্যুরো সদস্য ঠিক বলছেন? আমি উত্তরে যাওয়ার আগে কে কি বলেছেন এই গত 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে দেখাবো। দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রী সব লোক দেখানোর মতন করে এই শুনানি শেষে 3 দিন আগে গেলেন কোর্টে, তারাই কিন্তু আর মনে পড়েনি। এটা কার স্বার্থ রক্ষা করবে, তৃণমূলের না বিজেপির? কতটা তৃণমূলের, কতটা বিজেপির, এগুলো সব আরএসএস ওয়ালারা ঠিক করে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে কথা বলেছেন, তিনি নিজেতে এমনিতে অ্যাডভোকেটই। হ্যাঁ, ঠিক আছে, তিনি মুখ্যমন্ত্রী এবং অ্যাডভোকেট দুটোই, কিন্তু তিনি কোর্টে দাঁড়িয়ে বলছেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসেনি, আমি অ্যাডভোকেট হিসেবে এসেছি। প্রচারে মুখ্যমন্ত্রীর কথাই সেখানে এসছে, ভালোই তো। তিনি গেছেন, মূল সমস্যাগুলো 6-7টা পয়েন্টে তিনি তুলে ধরেছেন। শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরও আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যে এটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। আমি তো বলবো এটা এটা কার্যকরী উদ্যোগ নিয়েছেন। তখন দুজনে একসঙ্গে ঠিক তো হতে পারেন না, কিন্তু কে ঠিক, কলতান কি মনে করছে? আজকের আলোচনার ঠিক ভুলের প্রশ্ন তো প্রথম ঠিক হতে হবে মোস্তারি বানুকে। আজকে যিনি ওখানে কোর্টে হাজির হলেন, প্রথম পশ্চিমবাংলার মূল পিটিশনার, প্রথম পিটিশনার যিনি ওই মামলাটা করলেন, আজকের আলোচনায় তার চর্চাটা একটু বেশি হলে ভালো হতো। এই কথা মানিক সরকার বলেছেন, সুজন চক্রবর্তী বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন, সে তো সবই ঠিক আছে, কিন্তু এই যে পিটিশনটাই কার্যত মানে দখলের বাইরে চলে যাওয়ার যে প্রক্রিয়া তৃণমূলের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, সেইটা যে হয়নি সেটা অন্তত বাংলার মানুষের জন্য ভালো। যে হয়রানিটা পশ্চিমবাংলায় মুর্শিদাবাদের ভগবানগোলার একজন প্রান্তিক সংখ্যালঘু পরিবার, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সেই পরিবারের মহিলা যে হয়রানির বিরুদ্ধে মামলাটা করেছিলেন, সব্যসাচীরা যে মামলায় গেছিলেন, ইদানিং একটু বেশি চর্চা এসে, সেই মামলাটা নিয়েই তো এখন কথা হচ্ছিল যে হয়রানি তো ব্যাপক মানুষের হয়েছে। আপনি যে পরিযায়ী শ্রমিক এখানে ফর্ম ফিল আপ করে চলে গিয়েছেন, তাকে আবার নোটিশ পাঠিয়ে চলে আসা, আইটি সেক্টরে যিনি একটু ভালো চাকরি করেন তিনি আসতে পারবেন, পরিযায়ী শ্রমিকের আসাটা তো খুব কঠিন। কলতান, শুধু তাই নয়, আসতে হবে কিনা এটা নিয়ে 3 বার মত বদল হয়েছে। প্রথমে হয়েছে মা বাবা করলে হবে, তারপরে হয়েছে হবে না, শেষে আবার বলা হয়েছে হবে। 3 বার বিভিন্ন সংবাদপত্রে, এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও যারা বলেছিলেন 2002-এ যদি আপনার নাম থাকে তাহলে আর কোনো চিন্তাই আপনাকে করতে হবে না, কিন্তু চিন্তার জায়গা তৈরি হলো। আরও সমস্যা হলো, লজিক্যাল ডিসক্রিপিয়েন্সিটা এত ইললজিক্যাল হয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে যে ফর্মটা পেয়েছি তাতে লেখা আছে আমার সাথে আমার বয়সের গ্যাপ 50 বছর, মানে একদম প্রিন্টেড, কিন্তু আসলে সেটা অত নয়, সেটা 39, কিন্তু আমাকে প্রিন্টেডটা ওই 50 বছরের বয়সের গ্যাপটা নিয়ে আসতে হয়েছে, এবং আমার বাবা কবে বাবা হবেন ইত্যাদি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে তথ্য ইত্যাদি দিতে হয়েছে। এইটা তাদের করার অধিকার আছে কিনা এটা আমি বলতে পারছি না। এই হয়রানির উল্টো দিকে একটা কথা আছে যেটা এখানে বলতেই হবে, যে এই হয়রানির বিষয়টা আন্ডারমাইন হয়ে যায়। এর আগেও একদিন আলোচনা হয়েছিল, যখন হয়রানির পাল্টা গুন্ডামি হয়ে যায়, মানুষ হয়রান হচ্ছেন, কিন্তু হয়রান হওয়া মানুষ কখনো বিডিওকে আঙুল তুলে তার অফিস ভাঙচুর করে, এমএলএকে দিয়ে ভেতরে দাঙ্গা হাঙ্গামা করে এই জিনিস করতে চান না বলে আমার অন্তত ধারণা। মানুষ তার হয়রানির কথা বলবেন, যন্ত্রণার কথা বলবেন, কিন্তু ভাঙচুরটা তারা করতে চান না। কিন্তু ভাঙচুরটা যখন হচ্ছে তখন আসলে মুড়ি মিছরি একদর হয়ে গিয়ে কেন্দ্রের যারা প্রতিনিধি তাদের হাতে আমি বাড়তি অস্ত্র তুলে দিচ্ছি কিনা এইটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই যে লড়াইটা শুরু হয়েছিল, একটা নাম বাদ যাবে না, বনাম 1.5 কোটি নাম বাদ যাবে। লড়াইটা শুরু হয় এতক্ষণ এইআরওদের কথা হচ্ছিল, আর একটু নিচু স্তরের সরকারি কর্মচারীদের যদি আপনি মনে করেন, বিএলওরা তো কার্যত স্যান্ডউইচের মধ্যে পড়ছেন। একদম বিএলও পাড়ার লোক, পাড়ায় তৃণমূলের নেতা গিয়ে বলছেন কি নাম বাদ যাবে নাকি, আরে বাবা তাহলে তো একটা ব্যবস্থা নিতে হবে, পাড়াতেই তো থাকেন আপনি। এইটা যেমন একটা পদ্ধতি, আবার উল্টো দিকে আমার রাজ্যের বিরোধী দলনেতা হুমকি দিচ্ছেন যে ওইখানে 50, এখানে কি সংখ্যাটা বাড়বে? তাহলে ওই ভদ্রলোক ভদ্রমহিলা যিনি চাকরি করতে এসছেন, তথাকথিত ছাপোষা মধ্যবিত্ত, ইআরওর মতো অত বড় হাই র্যাঙ্কের অফিসার না, তারা কোথায় গিয়ে পড়বেন, কোন বিপদে পড়বেন, এইটা আমাদের দীর্ঘ আলোচনার মধ্যে এসছে। মতুয়াদের হয়রানি, এটা তো বিজেপির হিসেবের মধ্যে ছিল না, বরঞ্চ প্রথম ধাপের পর বিজেপি যে একটা বিরাট ভালো জায়গায় ছিল বলে দাবি করছিল, অতটা ভালো জায়গায় পড়তে পারলো না, কারণ মতুয়াদের নিয়ে একটু সমস্যা ইত্যাদি তৈরি হয়ে গেল। সেটা কি সলিউশন দাঁড়িয়েছে জানি না।
ফলে এই যে দ্বিতীয় ধাপটা যেটা চালু হলো, মানে কেজি দরে ঢেউয়ের মতো, এই আমি আপনাকে লিস্ট করে দেখাতে পারি, 3 মিনিটের সংখ্যাটা অনেক পেরিয়ে চলে যাবে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, 2 24 পরগনার বিস্তীর্ণ অংশে 1000 যদি বুথে ভোটার হন, 500, 550, 600 পর্যন্ত তার নোটিশ এসছে। তার কোনো নোটিশ কি আসার প্রয়োজন ছিল না? হয়তো ছিল, কোনোটা তো না এলেও হতো হয়তো, কিন্তু এই যে কিলো দরে নোটিশ এসছে এবং তার উল্টো দিকে সরকারের পক্ষ থেকে সঠিক সময় লোক দেওয়া হয়নি, সরকারের পক্ষ থেকেও তার অফিসাররা কোথাও কোথাও অসহযোগিতা ইত্যাদি করেছেন, তার ফলে সাধারণ মানুষ পড়ে গেছেন বিপদে। এখনও ভবানীপুরে পোস্টার রয়েছে, বড় বড় হোর্ডিং, তৃণমূলের নেত্রীর ছবি দিয়ে লেখা রয়েছে ইয়েস স্যার। ওইটার মানেটা আমি বুঝিনি, ওটা ইয়েস না নো এক্স্যাক্টলি কি বলতে চাইছেন মানেটা আমি বুঝতে পারিনি। কিন্তু আবার উল্টো দিকে যে বিষয়টা রয়েছে, যে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন কোর্টে, মোস্তারি বানুর মামলা হোক কি অন্য যে কারুর মামলা হোক, তিনি তার কথা বলেছেন। কিন্তু আচ্ছা, ওয়াকফ নিয়ে যখন সংখ্যালঘুদের মধ্যে ব্যাপক গণ্ডগোল ছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন এখানে নয়, দিল্লি যেতে হবে। যখন এনআরসি ইত্যাদি নিয়ে গণ্ডগোল তৈরি হলো, তখন বলেন আপনারা নয়, আমি করব আন্দোলন, আপনাদের করার দরকার নেই। যখন রেগার নিয়ে সমস্যা তৈরি হলো, রেগার টাকা আসবে কি আসবে না, যখন আবাস যোজনার ঘটনা ঘটলো, যখন অভয়ার ঘটনা ঘটলো, আচ্ছা তখন কি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, এত মানুষের অভিভাবক মুখ্যমন্ত্রী, তিনি কি কোর্টে যেতে পারতেন কি পারতেন না? এই প্রশ্নের জবাবটা আজকে আমাদের চাই। কারণ কেরালাতে, কারণ তামিলনাড়ুতে অল পার্টি মিটিং হয়েছে যে এসআইআর নিয়ে আমাদের মনোভাব কি, বিধানসভায় প্রস্তাব হয়েছে, আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে যে আমাদের মনোভাব কি। আমাদের রাজ্যে কি একটা অল পার্টি মিটিং হতে পারতো না? আমাদের রাজ্যে কি বিধানসভায় এই আলোচনা হতে পারতো না? নাহলে কি প্রতি বছর রাজ্য বাজেটে ধর্ম আর জাত আর কে বেশি ধার্মিক, কে কোন ধর্মের মানুষ, এই বিতর্ক দেখে কাটিয়ে দেবো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।